নমস্কার, সকলকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সারা ভারত ফরওয়ার্ড ব্লক মেমারি আঞ্চলিক কমিটি এবং সারা ভারত যুবলীগ পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমি অর্ঘ্য বসু গত 23শে জানুয়ারি আমাদের রাজনৈতিক দল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে যে আয়োজন আমরা মেমারি চকদিঘি মোড়ে করেছিলাম, সেখানে সাংবাদিকদের উত্তরে এবং তার আগে পরে বহুবার আমরা ব্যক্ত করেছি যে এই 2026 সালের বিধানসভা নির্বাচনে আমাদের দল আমাদের যেখানে দায়িত্ব দেবে আমরা সেখানে কাজ করব, যেখানে আমাদের সিংহ চিহ্নের প্রার্থী থাকবে সেখানে আমরা কাজ করব। সেইভাবে আমরা যেখানে আমাদের দল দায়িত্ব দিয়েছে সেখানে আমরা কাজ করেছি ইতিমধ্যে, এবং মেমারিতে আমাদের যিনি বাম প্রার্থী থাকবেন তার হয়ে আমরা কাজ করব, তার হয়ে প্রচার করব আমরা বলেছিলাম, এবং সেই কাজও আমরা এখনও অবধি ঠিকভাবেই করে আসছি। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মেমারির যিনি বাম প্রার্থী কৃষাণু ভদ্র ওরফে রানাদা, তার নাম আমি পূর্বে যেখানে যেখানে প্রস্তাব করবার যেখানে করবার করেছি, এবং এখনও দায়িত্ব নিয়ে বলতে পারি যে মেমারি বিধানসভায় যে প্রার্থীরা লড়ছেন তাদের নিরিখে দেখা হলে রানাদার থেকে বেটার প্রার্থী আর হয় না। এই বিধানসভা ভোটের ঠিক কিছুদিন আগেই যখন আমি এই ভিডিও করছি, আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই ঠিক করে নিয়েছেন যে কোন দলকে ভোট দেবেন, এবং তা সঙ্গত কারণেই করেছেন, এবং আপনাদের বোধ এবং আপনাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আপনারা যে রাজনৈতিক দলেরই সমর্থন করুন না কেন তাতে, এবং সাধারণ মানুষের রাজনীতি সম্পর্কে যে ধারণা তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের সমস্যা আছে বলে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আদর্শিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক করছি, কিন্তু কোনো দলের কোনো সাধারণ সমর্থকদের প্রতি এবং সাধারণ মানুষ সাধারণ নাগরিক সাধারণ ভোটারদের প্রতি, তাদের বিশ্বাসের প্রতি, তাদের আবেগের প্রতি আমাদের বিন্দুমাত্র কোনো বিরোধিতা নেই, এবং তাদেরকে আমরা সম্মান করি, তাদের বিচারবোধকে আমরা সম্মান করি। তা সত্ত্বেও আজকে ভোটের ঠিক কিছুদিন আগেই আমাদের এই ভিডিও করতে হচ্ছে, তার একটি বিশেষ উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্য অবশ্যই নিতান্তই ভোট চাওয়া নয়। যারা মেমারিতে প্রার্থী হিসাবে কাজ করছেন, যে দলগুলি থেকে প্রার্থী দেওয়া হয়েছে তারা নিজেদের কাজ করছেন, এবং আমরাও যেখানে আমাদের সিংহচিহ্ন রয়েছে সেখানে আমরা আমাদের কাজ করছি। যত সম্ভব মেমারিতে আমরা আমাদের কাজ করছি বাম প্রার্থীর জন্য। কিন্তু আজকের এই ভিডিওর অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দল নয়, কিন্তু একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে সচেতন নাগরিক মঞ্চ নামে একটি সাধারণ মানুষের মঞ্চ মেমারি তো বটেই, আমাদের জেলা এবং সারা বাংলাব্যাপী একটি ইশতেহার প্রকাশ করছে, যেখানে মূলত ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তারা কোনো রাজনৈতিক দলের সমর্থনে এটা করছে না বলে তারা জানাচ্ছে, কিন্তু তাদের যা বক্তব্য থাকছে ওই ইশতেহারে, এবং যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি তাদের ওই ইশতেহার ছড়ানোর সময় তারা যে কথাগুলো বলছেন তা অত্যন্ত ক্ষতিকর, নিন্দনীয়, এবং বিশেষ একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের দিকে তা চিহ্নিত করে। সেই নিয়ে আমাদের কিছু কথা বলা। আমরা জানি আমাদের মেমারি বিধানসভা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে এখানে শান্তি বিরাজ করে সারা বছর তো বটে, এবং নির্বাচনের সময়ও। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এবারে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, এবং তা নিয়ে কিছু বার্তা দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও। এবং সেখানে আমি আবারও বলছি, যে কোনো রাজনৈতিক দলের সমর্থন আপনি করতে পারেন। বাম কর্মী হিসাবে আমি বামফ্রন্টই ভোট দেওয়ার কথা বলবো, কিন্তু যেহেতু একটি সংগঠন রাজনৈতিক নাম না নিয়ে অথচ একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করে সাধারণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা কিছু কথা বলবো, যেগুলো এই ভোটের আগে বলা বলে আমাদের প্রয়োজন বলে মনে হয়েছে। এই সচেতন নাগরিক মঞ্চ নাম নিয়ে যে বিশেষ রাজনৈতিক একটি প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তা মূলত একটি বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দলকেই চিহ্নিত করে। তার নাম যেহেতু সচেতন নাগরিক মঞ্চ থেকে ওই ইশতেহারে এবং ভিডিওতে করা হচ্ছে না, তো আমরাও সেই দলের নাম যতটা সম্ভব না নেওয়ার চেষ্টা করছি। উক্ত সচেতন নাগরিক মঞ্চের ইশতেহার অনুযায়ী প্রথম ওদের যে পয়েন্টটা ছিল সেখানে বলা হচ্ছে বিজ্ঞান খাতে এবং মাদ্রাসা খাতে রাজ্য সরকারের যে ফান্ড তার ভূমিকা নিয়ে বলা হচ্ছে। এই প্রসঙ্গে আমাদের বলার যে যারা বলছে তাদের মুখে এটা কিভাবে মানায়, যারা অন্ধবিশ্বাস, মন গড়া কথা, তথ্যের বদলে খিস্তি, যুক্তির বদলে খিস্তিতে বিশ্বাস করে, যাদের মূল এজেন্ডা মূলত কুসংস্কার এবং ধর্ম নিয়ে, যে ধর্ম সম্পর্কে তাদের আইডিয়া নেই সেই ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন করলে তারা খিস্তি দিয়ে চলে যায়, যারা তাদের পরিচালিত বিভিন্ন রাজ্যে কুসংস্কারাচ্ছন্ন করে রেখেছে, তাদের মুখে বিজ্ঞান চর্চার কথা কিভাবে মানায় আমি জানি না। যারা চলতি কোনো ফ্যাক্ট, গোটা রাজ্য যখন জানছে যে তিলোত্তমার সময় কারা গাড়ি আটকে ছিল,
সেই ফ্যাক্টকে তারা চোখের সামনে ভুল বলে, মিথ্যা বলে, তাদের তৈরি করা মিথ্যা যে উক্ত রাজনৈতিক দল এসে গাড়ি আটকেছিল এরকম কথা যারা বলছে, তাদের কাছে বিজ্ঞান মনস্কতা বা যুক্তিবাদ এই সমস্ত কিভাবে মানায় আমি জানি না। যখন রাজ্য সরকার জগন্নাথ মন্দির বা পুজোয় অনুদানের মাধ্যমে কোটি কোটি টাকা, কিংবা এই কদিন আগে কলকাতায় যে অঙ্গন তৈরি করা হলো ধর্মীয়, সেখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, তারা এই নিয়ে প্রশ্ন তুলবেন না, কারণ তাতে তাদের তৈরি করা যে প্রোপাগান্ডা অনুযায়ী ভোট ব্যাংক তা বিঘ্ন হতে পারে। আমাদের মতে প্রশ্ন এখানে হওয়া উচিত যে যেখানে আমাদের রাজ্যের শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, প্রশাসনের এই অবস্থা, যেখানে আমাদের কাজ নেই, আমাদের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগের প্রধান কথাই হচ্ছে যে সবার জন্য শিক্ষা চাই, শিক্ষান্তে কাজ চাই। সেই কাজ যেখানে নেই, যেখানে সারা রাষ্ট্রীয় ব্যবস্থার এই অবস্থা আমাদের রাজ্য জুড়ে, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে আমাদের বিঘ্ন পেতে হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার কিভাবে কোনো ধর্মীয় খাতে মানে আমাদেরই ট্যাক্সের টাকা ব্যয় করতে পারে, সেই নিয়ে আমাদের প্রশ্ন থাকে, প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু একটি বিশেষ ধর্মকে কেন্দ্র করে তা নয়, কোনো একটি বিশেষ অডিয়েন্সকে টার্গেট করে তা নয়। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর দল করি। নেতাজি বলতেন, নেতাজির কথা অনুযায়ী, নেতাজির আদর্শ অনুযায়ী আমরা রাজনীতির থেকে ধর্মকে সম্পূর্ণভাবে দূরে রাখতে চাই, এবং সেখানেও যদি কোনো ধর্ম নিয়ে কোনো ক্ষতিকর কোনো দিক উঠে আসে, তা প্রশাসনিকভাবে, তা আইনত, মিডিয়ায়, পাবলিকলি আলোচনা করে তা ব্যাহত করা উচিত। কিন্তু এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে একটি সম্প্রদায়কে দুধেল গাই বলে থাকেন, দুধেল গাই না বলেও একই পদ্ধতি ওই উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দলটি প্রচেষ্টা করে যাচ্ছে এই রাজ্যে। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা ছাড়া তাদের আর কোনো এজেন্ডা নেই, এটাই তাদের একমাত্র ভোট পাওয়ার রাস্তা, এবং এইভাবে তারা সচেতন নাগরিক মঞ্চকে কাজে লাগাচ্ছে, যাদের মুখে অন্তত বিজ্ঞান বা শিক্ষা চর্চার কথা মানায় না। রাজ্য সরকারের বিভিন্ন রকমের গাফিলতি, বিভিন্ন রকমের অব্যবস্থা, প্রশাসনিক ব্যর্থতা এবং যে সরকারি প্রকল্পগুলি, সেগুলি কখনো ভুল এবং কোনোটা আরও অনেক ভালো হতে পারত, এই মর্মে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে চলেছি এই বিধানসভা ভোটে। কিন্তু তার মানে এই নয় যে একটি সাম্প্রদায়িক মদতপুষ্ট একটি সাধারণ সংগঠন, সচেতন নাগরিক মঞ্চ, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এইভাবে মিথ্যা এবং যুক্তির বদলে খিস্তির মাধ্যমে, তা আমরা এই ভিডিওর মাধ্যমে ব্যাহত করছি। এবং দ্বিতীয় পয়েন্টে তারা তুলে ধরছে সেই একই জায়গা, হিন্দু মুসলিম, এবং তা বলতে গিয়ে তারা চলে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে। ওই বাংলায় কি পার্সেন্টেজ কবে ছিল, এই বাংলায় কবে কি পার্সেন্টেজ ছিল। কিন্তু আমাদের বিষয়, আমরা মনে করি যে আমাদের এই বিধানসভা নির্বাচন তা এই দেশে, এই রাজ্যে, পশ্চিমবঙ্গে সংঘটিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে এখানে আমাদের কথা বলার কোনো কারণ নেই। যদিও এটা লোকসভা ভোট যদিও হতো, তাহলেও আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা সেখানে বলতে পারতাম। কিন্তু এই মুহূর্তে যেটা বিধানসভা ভোট চলছে পশ্চিমবঙ্গে, সেখানে আমি এই বাংলা নিয়েই কথা বলতে পারি। এবং আমি ওই ইশতেহার দেখার পর তথ্য থেকে যা পেয়েছি যে 1951 থেকে, মানে ওদের কথা অনুযায়ী 1951 সালের উল্লেখ আছে ওই ইশতেহারে, 1951 থেকে আজ অবধি পশ্চিমবঙ্গের 10% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আর 8% হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে। একইভাবে সারা দেশে 1951 থেকে এখন অবধি 5% হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে এবং 5% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। সংখ্যাটা কাছাকাছি সমান বলে মনে হতে পারে, কিন্তু যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে শতকরা তখনই বৃদ্ধি পায় যখন বাড়তি জনসংখ্যার সাথে উক্ত গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পায়। যদি একটা বাড়িতে 10 জন সদস্য থাকে, তার মধ্যে 4 জন সৌরভ গাঙ্গুলির ভক্ত হয় আর 6 জন সচিন তেন্ডুলকরের ভক্ত হয়, 10 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি আরও 5 জন এসে যুক্ত হয়, তাদের মধ্যে যদি 3 জন সচিনের ভক্ত থাকে, 1 জন সৌরভের ভক্ত থাকে আর 1 জন অন্যান্য হয়ে থাকে, তাহলে পার্সেন্টেজগুলো সেভাবেই মেনটেন হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যে পার্সেন্টেজ হ্রাস বা বৃদ্ধির কথা বলা হচ্ছে, তা কোন দিকে ইন্ডিকেট করা হচ্ছে? আমরা ইশতেহারটা পড়লে বা ইশতেহার যারা বিলি করছেন তাদের কথা জানলে বুঝতে পারবো তাদের বার্তাটা কোন দিকে থাকে, এবং সেইটার দিকেই আমাদের এই চ্যালেঞ্জ। কনভার্সনের মাধ্যমে বা জোরপূর্বক কোনো পদক্ষেপের মাধ্যমে কোনো হিন্দুকে মুসলিম বানানো হয়েছে, এরকম তথ্য কি আদেও উক্ত সাম্প্রদায়িক দলটির আইটি সেলের কাছে বা সচেতন নাগরিক মঞ্চের কাছে আছে? আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের যখনই এই দেশে যারা সিন্ধু নদের পাশে বাস করে, তারা প্রত্যেকেই হিন্দু বলে আমরা জানি। গ্রিকরা সিন্ধুকে ইন্দু বলতো, সেখান থেকে এই কথা। তো আমরা এই হিন্দুস্তানের ইতিহাস থেকে দেখে এসেছি, যখনই এখানে ধর্মীয় মৌলবাদ বৃদ্ধি পেয়েছে, তা এই রাজ্যে তো বটেই,
সারা দেশ জুড়ে কখনো না কখনো কোনো মনীষী এসে বা কখনো কোনো গোষ্ঠীর নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে তা খণ্ডন করা হয়েছে। আমরা দেখেছি সতীদাহ প্রথা বন্ধ করতে, বিধবা বিবাহ চালু করতে বাঙালিরা কীভাবে এগিয়ে এসেছিলেন। আমরা দেখেছি বঙ্গভঙ্গ রোধ করতে কীভাবে বাঙালি এগিয়ে এসেছেন। আমরা দেখেছি দেশকে স্বাধীন করার জন্য নেতাজি কীভাবে এগিয়ে এসেছিলেন। কিন্তু মধ্যযুগ থেকে আমরা দেখে আসছি যে এই ধর্মীয় বর্বরতা রোধ করতে গিয়ে গোষ্ঠীভিত্তিকভাবে বিভিন্ন মানুষ নিজের ধর্ম ত্যাগ করে কখনো জৈন, কখনো বৌদ্ধ, কখনো খ্রিস্টান, কখনো মুসলিম, কখনো নাস্তিক ইত্যাদি হয়েছে। জোরপূর্বক কি এটা করা হয়েছে? যদি না হয়ে থাকে তা আলোচ্য কেন, এবং অবশ্যই এই বিধানসভা নির্বাচনের প্রাককালে কেন আলোচ্য? প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আমরা এটা ধরে নিই অনুপ্রবেশের মাধ্যমে ঘটেছে, তাহলে অনুপ্রবেশ থেকে আমরা ধরে নিতে পারি যে সেই দেশের পার্শ্ববর্তী দেশে যারা সংখ্যালঘু, যারা অত্যাচারিত, তারাই এখানে আসবে এবং তারা নিশ্চয়ই মুসলিম নয়। তাও যদি অনুপ্রবেশী আমরা কারণ ধরে নিয়ে থাকি, তাহলেও সেখানে ব্যর্থতা কেন্দ্র সরকার পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রকে। তো সেই নিয়েও জবাবদিহি করতে হবে। কারা অনুপ্রবেশ করতে দেয়, অনুপ্রবেশকারীদের কারা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়, কারা এই দেশে থাকার জন্য ব্যবস্থা করে দেয়, তারা নিশ্চয়ই সরকারি কর্মচারী, তারা নিশ্চয় শুধুমাত্র রাজ্য সরকারের অন্তর্গত হতে পারে না। এবং আমরা জানি যে, যেটা একটু আগেও বললাম, যাদের মূল এজেন্ডা ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ভোট পাওয়া, তারাই তাদের ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন করলে কিস্তি দিয়ে চলে যায়। আমি এর আগেও অনেকবার বলেছি তাদের ধর্ম নিয়ে কোনো জ্ঞান নেই। আমি মেমারি, বর্ধমান বা রাজ্যের যে কোনো উক্ত সাম্প্রদায়িক দলের নেতাকে আমি আহ্বান জানাতে পারি, আমার সাথে পাবলিকলি, মিডিয়া বা যেখানে হোক, মানুষের সামনে বসে তারা আমাকে ভুল প্রমাণ করুক যে হ্যাঁ তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, আমি এটা মিথ্যা বলছি। তো আমার এবং আমাদের আহ্বান, হিন্দু বিরোধী, ধর্ম বিরোধী, সেকুলারিজম বিরোধী, সংবিধান বিরোধী, মানুষ বিরোধী, দেশ বিরোধী উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দল থেকে দূরে থাকুন। তো এই যে আমরা আলোচনা করছিলাম যে রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতা, প্রশাসনিক গাফিলতি এবং বিভিন্ন প্রকল্পের অপব্যবহার বা জনস্বার্থে যে প্রকল্পগুলো ব্যবহার করা যেত তা সেভাবে ব্যবহার করা হয় না ইত্যাদি প্রসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ইত্যাদি যা কিছু সরকারের দায়ের মধ্যে পড়ে, সেইখানে আমাদের রাজ্য সরকার মূলত ব্যর্থ গত 2011 সাল থেকে এই 26 সাল পর্যন্ত 15 বছর ধরে। যখন বামেরা মূল বিরোধী ছিল তখন যেভাবে রাজনীতি হতো, যখন বামেরা ক্ষমতায় ছিল তখন যেভাবে রাজনীতি হতো, গত 5 বছরে বিজেপি যখন প্রধান বিরোধী দল হিসাবে রাজ্য সরকারের বিধানসভায় রয়েছে, আমরা এই পরিস্থিতি আলাদা রকমের দেখতে পেয়েছি, যার আঁচ আমরা মেমারি বিধানসভাতে এবারে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের উস্কানির মাধ্যমে, বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। অতএব শাসক দল তো বটেই, বিরোধী দল হওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতার প্রয়োজন। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের প্রধান বিরোধী দল বিভিন্ন জায়গার মতো সারা রাজ্যে তো বটেই, আমাদের মেমারিতেও প্রোপাগান্ডা সৃষ্টি করে বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে কিছুদিন আগেই একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক একটি আগুন জ্বলে ওঠার একটি প্রচেষ্টা করা হয়েছিল। এই নিয়ে গত 6 মাসের মধ্যে দ্বিতীয়বার হলো, এবং এর আগেও চেষ্টা করা হয়েছে অন্যভাবে। এই মূর্তি ভাঙার প্রসঙ্গে গত 6 মাসের মধ্যে দ্বিতীয়বার হলো। এলাকাবাসী ধর্ম নির্বিশেষে, পেশা বয়স নির্বিশেষে এতটাই সচেতন, তারা নিজেদের দায়িত্বে সেই প্রচেষ্টা আটকে দিয়েছিলেন। উক্ত সাম্প্রদায়িক দলের অনুমোদনে উক্ত দলের এক কর্মী উক্ত দলের প্রার্থীকে সেদিন এখানে ডেকে নিয়েছিলেন, যিনি হয়তো এখানে উপস্থিত থেকে সেই সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে সচেষ্ট হতেন। এলাকাবাসীর সচেতনতার কারণে তা রোধ করে দেওয়া হয়, এবং তারপরেও আমরা বিভিন্ন সময় প্রচারের সময় দেখছি বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে ইস্যুগুলোর কোনো প্রমাণ নেই, হয়তো সেই ইস্যুগুলো তৈরি করে অকারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে গোটা মেমারি জুড়ে। এতে তো শুধু অন্যান্য রাজনৈতিক দলগুলির কোনো ক্ষতি নয়, এতে সাধারণ মানুষের ক্ষতি এবং গোটা মেমারির একটা সামাজিকভাবে ক্ষতি হয়। আমরা তার বিরোধিতা করছি, এবং সেই বিরোধিতা করতে গিয়েই উক্ত রাজনৈতিক দলের মদতপুষ্ট সচেতন নাগরিক মঞ্চের ইস্তেহারের 3 নম্বর পয়েন্টে আমরা দেখছি চন্দন দাস, হরগোবিন্দ দাস নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যে নিয়ে উত্তর আমরা বামপন্থীরা বহুবার দিয়ে এসেছি। চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের
ক্ষেত্রে আমাদের কি অবদান ছিল তা বিভিন্ন রকমভাবে খবরে বর্তমান এখনও আমরা খবর ইন্টারনেট থেকে নিয়ে বা বিভিন্ন আর্কাইভ থেকে নিয়ে দেখতে পারি। কিন্তু একই রাজ্য সরকারের ব্যর্থতার কারণে, একই রাজ্য সরকার দ্বারা পরিচালিত পুলিশের প্রশাসনিক গাফিলতির কারণে আনিস খান, মহিদুর, তামান্না এরা যখন রাজনৈতিকভাবে খুন হন, যখন শহীদ হন, তখন উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দলটি অর্থাৎ আমাদের রাজ্য সরকারের প্রধান যে বিরোধী দল, তাদের কোনো ভূমিকা সেখানে আমরা দেখতে পাই না। অর্থাৎ এই ক্ষেত্রেও তাদের একমাত্র ওই নামগুলো ব্যবহার করাই একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে। একইভাবে আমরা দেখছি ওই ইশতেহারে নিরপেক্ষতা নিয়ে কথা বলা হচ্ছে, যেখানে আমরা ওই উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দলটির নিরপেক্ষতা সারা দেশ জুড়ে আমরা অবজার্ভ করতে পারি, যে দলিত হত্যা থেকে শুরু করে, মুসলিম হত্যা থেকে শুরু করে, সাংবাদিক হত্যা, গৌরী লঙ্কেশের ক্ষেত্রে আমরা দেখেছি, কালবর্গীর ক্ষেত্রে আমরা দেখেছি। তো আসিফার হত্যার সময় আমরা শুনেছি যে মানে একটি বাচ্চা মেয়ে, সে নাকি বড় হয়ে সন্ত্রাসবাদী হতো, এই অ্যাজিউম করে তারা তাদের নিরপেক্ষতা দেখিয়েছে। আবেগের ভিত্তিতে রায় নিয়ে সুপ্রিম কোর্ট থেকে তারা নিরপেক্ষতা দেখিয়েছে। এই রাজ্যে উক্ত দল থেকে নিয়োজিত বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি ওপেনলি বলছেন, পাবলিকলি বলছেন, তিনি হিন্দুদের ভোটে জয়ী হওয়া এমএলএ, তিনি হিন্দুদের এমএলএ। অতএব নিরপেক্ষতা নিয়ে উক্ত রাজনৈতিক দলটি বা তার মদতপুষ্ট কোনো সংগঠন কথা বলবে, এটাই অস্বাভাবিক। এবং সেখানে আমরা দেখছি যে ধর্ষণ এবং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েও ইশতেহারে কথা বলা হয়েছে, যেগুলিও তাদের মুখে মানায় না। এই নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজনই থাকে না, কারণ উক্ত রাজনৈতিক দলটি যে ধর্ষকদের দল, তা নিয়ে আর আমাদের নতুন কিছু বলার থাকে না। এটা গোটা দেশবাসী জানে যে তাদের দ্বারা পরিচালিত রাজ্যগুলির কী অবস্থা, বিশেষ করে উত্তরপ্রদেশ আমরা জানতে পারি। এবং আমরা বাকি ইশতেহার জুড়ে দেখতে পাচ্ছি, আমি ওই ইশতেহারটি আর এখানে শো করছি না, কারণ আমার সঙ্গে এখানে আমাদের রাজনৈতিক দল, তাদের ব্যানার রয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের, সেখানে মহান নেতাজির ছবি রয়েছে। এইখানে আমি অন্তত ওই উক্ত প্রোপাগান্ডা নির্ভর একটি ভেদাভেদ সৃষ্টিকারী একটা ইশতেহার শো করতে চাইছি না। কিন্তু ইশতেহারটি আপনারা পরে দেখে নেবেন, সেখানকার অন্যান্য বিভিন্ন যে পয়েন্টগুলি রয়েছে তা মূলত বামপন্থীদের যে ইশতেহার প্রকাশিত হয়েছিল গত কয়েকদিন আগে, তার থেকে অনুপ্রাণিত এবং অত্যন্ত বিকৃতভাবে অনুপ্রাণিত। আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কোনো প্রকার সাম্প্রদায়িক মৌলবাদের বিরোধিতা করে আসছি, তারা ইশতেহারে লিখছেন জেহাদি মৌলবাদের বিরুদ্ধে। অর্থাৎ আমাদের এইটা শুধু নয়, অন্যান্য বিভিন্ন পয়েন্টই আমরা দেখতে পাচ্ছি বামপন্থীদের ইশতেহার দ্বারা অনুপ্রাণিত, যাতে মানুষের কাছে ভালোভাবে পৌঁছানো যায়, কিন্তু তা বিকৃত, কারণ তা উক্ত রাজনৈতিক দলটি, উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দলটির দ্বারা মদতপুষ্ট, তাই তাহা বিকৃত। এবং যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে তার কোনো ভ্যালিডিটি বা জাস্টিফিকেশন নেই। ঠিক যেরকম একটি রোহিঙ্গাও এখনও পর্যন্ত কেউ দেখাতে পারলো না বিরোধী নেতারা, কিন্তু রোহিঙ্গা নাকি 1,20,00,000 ছিল রাজ্যে। মানে ভাবা যায়, যেখানে সারা পৃথিবীতে রোহিঙ্গা সম্ভবত 30 লক্ষ, 1,20,00,000 নাকি এখানে ছিল। এবং উক্ত রাজনৈতিক দলটি এবং এদের যা যা প্রোপাগান্ডা নির্ভর সামাজিক প্রতিষ্ঠানগুলি রয়েছে, তারা জানে তাদের অডিয়েন্স ফ্যাক্ট চেক করে না। তাদের অডিয়েন্সের কাছে কোনো একটা বার্তা পৌঁছে দিলে তারা সেগুলোই বিশ্বাস করবে। আমি শুনেছি, আমাদের এখানে আমাকে একজন বলেছিল যে রোহিঙ্গা কাশ্মীরে থাকে, রোহিঙ্গারা নাকি পুলওয়ামা ঘটিয়েছিল, এই সমস্ত কথাবার্তা। তো ঠিক যেটা আমি একটু আগে বলছিলাম, মন গড়া কথা, তথ্যহীন কথা, যুক্তির বদলে খিস্তি দেওয়া যাদের স্বভাবের মধ্যে পড়ে, তারা বামপন্থীদের তৈরি ইশতেহারকে বিকৃত করে ব্যবহার করেও তাদের কোনো লাভ নেই, কারণ তারা তাদের আসল রূপ এই ইশতেহারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবং আমি বিশ্বাস করি, আমি আহ্বান জানাই যে আগুন লাগলে জল না পেলে পেট্রোল ঢালা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আগুন লেগেছে, আগুন নেভাতে আহ্বান জানাচ্ছি, কিন্তু তার মানেই তার বিকল্প কখনো পেট্রোল হতে পারে না। এই ইশতেহারে আমাদের চোখে আরেকটি পয়েন্ট পড়েছে, একটি শব্দ, বাঙালি হিন্দুর কথা, বাঙালি হিন্দু। এখানে এইটা পড়ার পর আমার মাথায়, আমার মনে প্রথম যে কথাটা এসেছিল, যাক তবুও আজকে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গিয়েও মানুষকে এইভাবে পিছিয়ে আসতে হয় যে তারা বাঙালি হিন্দু শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ তারা মনে করছে যে বাঙালি মুসলিমও হয়, না হলে কদিন আগেও আমি এই প্রশ্ন শুনেছি, তুমি বাঙালি না মুসলিম।
তো বাঙালি মাত্রে যে হিন্দু বা বাঙালি মাত্রে মুসলিম হতে পারে এই ধারণা যে তাদের মধ্যে এসেছে, এটাও আমাদের পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকের রাজনৈতিক বোধ থেকে তাদের মধ্যে আসতে বাধ্য হয়েছে। এছাড়া এখানে রাজনীতি করা সম্ভব নয় বলে তারা মনে করেছে বলে আমরা মনে করছি। তো আমরা যখনই এই নির্বাচনকে কেন্দ্র করে মেমারিতে বিভিন্ন রকমের সমস্যা উঠে আসতে দেখেছি তখনই তার বিরোধিতা করেছি। যখন নির্বাচনকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি প্রার্থীর ইউটিউব থেকে আর্নিং সম্পর্কে কথা বলেন, আমরা তার বিরোধিতা জানাই। কারণ একজন খেটে খাওয়া মানুষ, সে মাঠে চাষ করে কামাবে নাকি ইউটিউব থেকে কামাবে নাকি ব্যবসা করবে নাকি টিউশনি পড়াবে তার ব্যাপার। তার সাংবাদিকতার মাধ্যম হিসাবে তিনি ইউটিউব বেছে নিতেই পারেন। তো একজন খেটে খাওয়া মানুষ কীভাবে আর্ন করবে সেটা তার ব্যাপার, সেটা কিভাবে নির্বাচনে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। খেটে খাওয়া কী করে অসম্মানের হতে পারে? সে খেটে খাবে না কি চুরি করবে তা তো নয়। আবার একইভাবে যখন বিজেপির কর্মীরা বিভিন্নভাবে আক্রমণের সময় তৃণমূল প্রার্থীকে মহিষাসুর বা মোষের মতো দেখতে বলছেন, সেখানেও আমরা বিরোধিতা জানাই। কারোর গায়ের রং, কারোর বর্ণ, কারোর শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদি নিয়ে ভেদাভেদ ততটাই নিন্দনীয় যতটা জাতি, ধর্ম ইত্যাদি নিয়ে ভেদাভেদ নিন্দনীয়। তো আমরা যে কোনো প্রকার ভেদাভেদ, যে কোনো প্রকার রেসিজমের বিরোধী এবং স্বাভাবিকভাবে সুস্থ মানুষ এই কারণেই উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দলটি বিরোধিতা করছে এবং আমরাও সেই তাগিদেই এই ভিডিও আজকে বানালাম। আবারও বলছি, সাধারণ জনগণ যারা ভোট দেবেন তারা ইতিমধ্যেই হয়তো ঠিক করে নিয়েছেন কোন রাজনৈতিক দলকে তারা ভোট দিতে চলেছেন। তা সত্ত্বেও আমাদের এই বার্তা দেওয়ার প্রয়োজনীয়তা এই কারণেই ছিল, ভোট আপনারা যাকেই দিন, মেমারি বিধানসভা চিরকালে শান্তিপূর্ণ জায়গা। এখানে অবশ্যই শান্তি বজায় রাখতে প্রশাসনকে সাহায্য করুন, একে অপরকে সাহায্য করুন, কোনো প্রলোভনে, প্রতারণায় এবং প্রবঞ্চনায় পা দেবেন না। আপনারা নিশ্চয়ই আশেপাশে দেখে থাকবেন যে আপনাদের সারা বছর যখন কোনো প্রয়োজন থাকে তখন কাদেরকে আপনারা পাশে পান। যখন সারা বছর ধরে রক্তের প্রয়োজনীয়তা পড়ে, স্বাস্থ্যের জন্য কোনো প্রয়োজনীয়তা পড়ে, যখন কোনো পেপার ওয়ার্কের প্রয়োজনীয়তা পড়ে, দুস্থ মানুষদের জন্য বস্ত্র, শীতবস্ত্র বিতরণের প্রয়োজন পড়ে, এমার্জেন্সি তৈরি হলে, আমরা কোভিড টাইমে দেখেছি যখন এমার্জেন্সি তৈরি হয় তখন যারা মানুষের কাছে, দুস্থ মানুষের কাছে খাবার নিয়ে পৌঁছে যায়, যারা অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োগ করে, তাদেরকে আপনারা আশেপাশে দেখতে পান। একবার কল্পনা করে দেখে নেবেন যে উক্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দলটির থেকে এরকম কোনো লোকজনকে আপনারা দেখতে পেয়েছেন কি না। একবার চিন্তা করে নেবেন যে এরা যদি ক্ষমতায় চলেও আসে, পরিচালনা কারা করবে? মানুষের আবেগ থেকে ভোট পেয়ে নির্বাচিত হওয়া যদি সম্ভব হয়েও থাকে, তা কি একটা বিধানসভা বা একটা রাজ্য পরিচালনার জন্য যোগ্য? এই প্রশ্ন আপনারা অবশ্যই করবেন। আশেপাশে দেখে নেবেন যে সাম্প্রদায়িক বিশ্বাসপ্রত তো বটেই, ভেদাভেদ সৃষ্টির মাধ্যমে, নকল ইস্যু তৈরির মাধ্যমে কারা অশান্তি সৃষ্টি করতে চাইছে তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবেন। এবং অবশ্যই একজন বাম কর্মী হিসাবে আমি আহ্বান জানাবো, মেমারিতে আমাদের যিনি বাম প্রার্থী রয়েছেন, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, তিনি সমস্ত রাজনৈতিক দলগুলির প্রার্থীর মধ্যে তিনি মেমারি বিধানসভায় অবশ্যই শ্রেষ্ঠ, কৃষাণুভদ্র, তাকে আপনারা জয়যুক্ত করুন। এবং আমাদের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যেখানে যেখানে আমাদের প্রার্থীরা রয়েছে সারা রাজ্য জুড়ে, তাদেরকে সিংহ চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং উন্নততর বাম ফ্রন্ট তৈরি করতে আমাদের সাহায্য করুন, যেখানে দাঁড়িয়ে আমরা নেতাজির আদর্শে, সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছতে পারব এবং নেতাজির কথা অনুযায়ী সাধারণ মানুষের হাতে সমস্ত ক্ষমতা আমাদের চাই, তবেই দেশ প্রকৃতভাবে স্বাধীন হয়ে উঠবে। এবং নেতাজির কথা মতোই স্বাধীনতার পরে মুষ্টিবদ্ধ কিছু মানুষের হাতে তা সীমাবদ্ধ থাকবে না। এই জায়গায় পৌঁছানোর জন্য বামপন্থীদের জয়যুক্ত করে সাধারণ মানুষের সরকার তৈরি করতে সাহায্য করুন। এবং নির্বাচনের আগে আমরা এই কথা বলছি, নির্বাচনের পরেও এই কথা বলবো। নির্বাচনের আগে আমাদের যাদেরকে আপনারা আপনাদের সাথে রাস্তায়, পথে ঘাটে সঙ্গে পেয়েছেন, নির্বাচনের পরেও পাবেন। এর সঙ্গে নির্বাচনের জয় বা হারে কোনো সম্পর্ক থাকে না। বিধানসভা নির্বাচন কেটে যাবে, এরপর পৌর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসবে। আমরা নির্বাচন কেন্দ্রিক লড়াই যেরকম করতে থাকব, আমাদের মূল কাজ, বামপন্থীদের মূল কাজ, আমরা মানুষের কাজ, মানুষের সেবায় সবসময়তে আমাদেরকে উপলব্ধ পাওয়া যাবে। এই অঙ্গীকার রেখে মানুষকে, সাধারণ মানুষের সরকার গড়ভার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে, বামপন্থীদের জয়যুক্ত করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জয় হিন্দ।